টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির স্পেকট্রাম ডিভিশনের কমিশনার মাহমুদ হোসেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো সেটা দর্শকদেরকে একটু জানিয়ে রাখি। দর্শক, আপনারা জানেন অবৈধ যে মোবাইল সেটগুলো বাজারে আসছে, যেগুলো দিয়ে আসলে নানামুখী অপরাধ ঘটছে এবং মোবাইল হারিয়ে গেলে সেই মোবাইল খুঁজতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে, কারণ একই মোবাইলের যে আইএমইআই নাম্বার সেটা দিয়ে প্রায় 50 লক্ষের ওপর মোবাইল বাজারে ঘুরে বেড়াচ্ছে। কাজেই সঠিক বা যে মালিক তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফলে নানামুখী অপরাধ হচ্ছে এবং মোবাইলের নানা রকমের যে খুচরা যন্ত্রাংশ সহ নানা কিছু অবৈধ পথে আসলে দেশের বাইরে থেকে দেশে ঢুকছে। এই সমস্ত বিষয়গুলোকে থামানোর জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল বিটিআরসির পক্ষ থেকে, যেটা নাম হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, সংক্ষেপে এনইআইআর। মোটামুটিভাবে 2018 থেকে এটা নিয়ে আলাপ হচ্ছে, চেষ্টা করা হচ্ছিল এবং পরবর্তীতে নির্দিষ্ট করা হলো এবং আমরা দেখলাম যে সময়টাও বাড়ানো হলো এটাকে আজকে, অর্থাৎ 1 জানুয়ারি বছরের প্রথম দিন থেকেই চালু করার কথা। কিন্তু আমরা দেখতে পেলাম বারবার সময় দেওয়ার পরও শুরু করা যখন হলো তখনই বিটিআরসির যে কার্যালয়, সে কার্যালয়ে হামলা হলো এবং বলা হচ্ছে যে ব্যবসায়ীরা আন্দোলন থেকে এই হামলাটা করেছে, এমন কিছু খবরও প্রকাশ পাচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে, ব্যবসায়ীরা কি হামলা করতে পারে? হামলা তো ব্যবসায়ীদের ভাষা হওয়ার কথা না, তাহলে হামলাটা করলো কারা? নিশ্চয়ই সেগুলো তদন্ত সাপেক্ষে বেরোবে। কিন্তু আমরা একটু আলাপ করতে চাই বিটিআরসি কমিশনার মাহমুদ হোসেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই রাতের বেলা আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। কিন্তু বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই জনসম্পৃক্ত যে আসলে আপনার সঙ্গে কথা বলার প্রয়োজনই ছিল। একটু বলবেন আসলে, মানে সিসি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে যা যা এখন পর্যন্ত এসেছে, কি পরিস্থিতি, আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি বিটিআরসির হলো, আপনারা কতটা শঙ্কার মধ্যে পড়লেন এবং একই সঙ্গে এনইআর কার্যক্রমের মিথ কেন প্রচলিত হচ্ছে? মানে এই কার্যক্রমের উদ্দেশ্য সবকিছুতেই স্পষ্ট, তারপরে কেন আসলে এই আন্দোলনটা চলছে? অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। প্রথমে আমি আপনার দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ড যদি বলি যে এনইআইআরটা যখন আমরা চালু করতে গেলাম, আপনি সঠিকভাবেই বলেছেন যে 2018 সাল থেকে এটা চেষ্টা চলছিল। মাঝখানে এটা বন্ধ করা হয়, মানে এখানে যে ফিচারগুলো দিয়ে আইএমইআই ট্র্যাকিং করা হবে সেটা বন্ধ করা ছিল। তো আমরা নতুন করে যখন উদ্যোগ নিলাম, আমরা ডিসেম্বরে এটা চালু করতে চাইলাম। তো এখানে ব্যবসায়ীদের মানে কি একটা সেকশন অফ দ্য ব্যবসায়ীজ, যাদেরকে আমরা বলবো যে রিটেইল ব্যবসায়ী, তারা খুচরা ফোন বিক্রি করে, ইম্পোর্ট করে অথবা নানানভাবে ওনারা ফোনগুলো নিয়ে আসেন এবং সেগুলো বিক্রি করেন। তো এই ব্যবসায়ীদের একটা সংগঠন আছে যেটা মোবাইল বিজনেস কমিউনিটি। সেই মোবাইল বিজনেস কমিউনিটি আমাদের সাথে যোগাযোগ করলো এবং তাদের অনেকগুলো দাবি দাওয়া নিয়ে আমাদের সাথে কথা বলতে চাইলো। তা আমরা বিটিআরসি থেকে এই বিষয় নিয়ে অনেকবার তাদের সাথে বসেছি। এর মধ্যে বেশ কয়েকটা দাবি, কিন্তু আমি বলবো যে ওদের মেজর 5টা দাবির মধ্যে 4টা দাবি কিন্তু পুরোপুরি মেনে নেওয়া হয়েছে। এর মধ্যে একটা ছিল যে তাদের ট্যাক্স অনেক হাই, 61.8%। এই ট্যাক্সটা কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকেই উপদেষ্টা মণ্ডলীর সভায় কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে এটা একটু বলে রাখি, এইটুকু দর্শকদেরকে বলে রাখি, প্রেস সচিব জানিয়েছেন যে মুঠোফোনে আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। আগে ছিল 25%, এখন দিতে হবে 10%। দেশে মুঠোফোন উৎপাদনকারীদের জন্য কাস্টম ডিউটি 10% থেকে 5% আনা হয়েছে। জি জি। তো ইম্পোর্ট ডিউটিটা কমে গেল। তারপর তাদের আরেকটা দাবি ছিল যে তারা যদি ইম্পোর্ট করতে চায় তাহলে যেন আমাদের যে প্রসিডিউরটা এটা যেন সহজ করা হয়, সহজীকরণ করা হয়। সেক্ষেত্রেও আমরা বিটিআরসির পক্ষ থেকে বলেছি যে তাদের যেসব ডকুমেন্টস আমাদের নেওয়া প্রয়োজন, মানে যেগুলো রিকোয়ারমেন্ট ছিল, আমরা সেখানে অনেক শিথিল করব, যাতে ওই ম্যানুফ্যাকচারারের সার্টিফিকেট দেওয়ার ব্যাপার ছিল সেটাও আমরা শিথিল করেছি, ওটা না হলেও চলবে। এভাবে আমরা আরও বেশ কয়েকটা দাবি তাদের আমি বলবো যে মেনে নিয়েছি। এর মধ্যে একটা ছিল যে ওদের যে স্টকগুলো এখন বাজারে আছে এগুলো কি হবে। তা আমরা বলেছি যে এটা অনেকটা মানে ট্যাক্স ছাড়াই, খুব নামমাত্র একটা ট্যাক্স দিয়ে, কয়েকশো টাকা ট্যাক্স দিয়ে এটাকে আমরা আমাদের সিস্টেমে আমি অ্যাকসেপ্ট করে নেব। তখন তারা আবার বললো যে না, আমাদের তো আরও কিছু পাইপলাইনে আছে, আমরা ইম্পোর্ট করছি, যেটা পাইপলাইনেরগুলো কি হবে। তখন বললো আমরা সেগুলোও মেনে নিব। তো সেটা করে আবার আরও 15 দিন তাদের জন্য, তারা যাতে সহজে এটাকে দিতে পারে আইএমইআই নাম্বারগুলো, সেগুলোর জন্য আমরা কিন্তু আরও 15 দিন দেরি করলাম। এরপরে যে ঘটনাটা ঘটলো আজকে বিটিআরসিতে, এটা খুবই দুঃখজনক আর কি। কারণ আপনি যথার্থই বলেছেন যে
ব্যবসায়ীরা তো আসলে এখানে সরকারি প্রতিষ্ঠান, একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তারা হামলা করবে, ভাঙচুর করবে। এখানে আমাদের যে এমপ্লয়িরা ছিল তারা বেরোতে পারছিল না। মানে এটা একটা খুব সিচুয়েশনটা খুব মানে আমি বলবো ক্যাওটিক ছিল, এবং এখানে তারা বেশ মানে অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল, এবং আমাদের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। গ্লাস টাস তো অনেক ভেঙেছে, বাস একটা মানে নষ্ট মানে ভেঙে ভেঙে ফেলেছে। প্রায় আমার অনুমান যে অ্যাবাউট মানে 1-1.5 কোটি টাকার হয়তো বা ক্ষতি করেছে আর কি তারা। তো এই হচ্ছে গিয়ে মানে ব্যাকগ্রাউন্ড যে কি কি জন্য করলো। তবে একটা দাবি তারা করে আসছে, যেটা বিটিআরসির পক্ষে আসলে কিছু করার নেই। সেটা হলো তারা পুরনো সেট, রিফারবিশ সেট যেগুলো, এগুলো আমদানি করতে চায়, এগুলোকে এখানে বিক্রি করতে চায়। তো এখানে পুরনো কোন জিনিসটা বিক্রি হবে না হবে, কোনটা ইম্পোর্ট হবে, বিক্রি ঠিক না, কোনটা ইম্পোর্ট হবে এটা আসলে নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। তো আমরা বলেছি যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে লিস্ট আছে সেই লিস্টে এই মোবাইল ফোন নেই। সেখানে তো পুরনো গাড়ি ইম্পোর্ট করা যায়, কিন্তু মোবাইল ফোনটা লিস্টে নেই। তো এটা তো ওরা বাণিজ্য মন্ত্রণালয় করবে, এটাকে লিস্টে নেবে, কি প্রসেসটা চেঞ্জ করবে। এই পার্টটুকু ছাড়া বাকি সবই কিন্তু তাদের মেনে নেওয়া হয়েছে, তাদের দাবিগুলো। এখন এই প্রসেসটা শুধুমাত্র পুরনো সেটের কারণে যদি এই এই যে আমাদের এনিয়ার চালুর কার্যক্রমটা এভাবে ব্যাহত হয়, সেটা সত্যি দুঃখজনক। একটা বিষয় কি একটু বলবেন, মানে যদি বলার সুযোগ থাকে, সেটা হচ্ছে জনাব মাহমুদ হোসেন, এই যে মোবাইল বিজনেস কমিউনিটি, তাদের সঙ্গে আপনাদের কথা হয়েছে, কয়েক দফা সুযোগ দেওয়া হয়েছে। আজকে যে ঘটনাটা ঘটলো, তারপর কি তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল যে তারা এই দায়টা নেবে কিনা? ওইভাবে যোগাযোগ করা হয়নি, কারণ তারা এই আক্রমণটা বা এই যে বিটিআরসি ভবনে যে এসছে গোলমাল গোলযোগটা করলো, এটা করেছে বিকেলবেলা, বিকেল 4টার দিকে। মানে এটা ইন্টেন্সিফাই হয় আরো পরে 4:30টার দিকে। জি। তো এক পর্যায়ে যখন পুলিশ এসে আসে, তারপর তারা ওখান থেকে চলে যায়, তখন অলরেডি 6টা 6:30 বাজে। এবং তখন আমাদের দিক থেকে আসলে পুলিশকে শুধুমাত্র ইনফর্ম করেছি আমরা যে কি হয়েছে। তারাও এখানে সরেজমিনে দেখেছে, এখানে আমাদের কয়েকজন তারা ছিল, তাদেরকে ওরা আটক টাটক করেছে। তো এখন আইন অনুসারে যেটা হয়, এখানে ভিডিও ফুটেজ টোটেজ আপনি যেটা উল্লেখ করলেন, সেটা বিটিআরসিতেও যেমন ছিল, আশেপাশের ভবন থেকেও আমি নিশ্চিত যে এই ভিডিও ফুটেজগুলো পাওয়া যাবে। তো আইন প্রয়োগকারী সংস্থা তারা নিজেদের মতো করে এটা দেখবে, সেটাই প্রত্যাশা। তার মানে ঘটনা যেহেতু ঘটেছে, তদন্ত চলছে, সেখান থেকে তো আরও ডেভেলপমেন্ট আসবে, আরও তথ্য জানা যাবে। আমি আরও কিছু বিষয় জানতে চাইবো, তবে তার আগে জাওয়াল কবির সুমন, আপনি কোনো প্রশ্ন করবেন কিনা? জি। না, আসলে বাংলাদেশে প্রায় 91% লোক কোনো না কোনোভাবে মোবাইল ফোন ইউজ করে। জি। মোট জনসংখ্যার এর মধ্যে 58 থেকে 64% তাদের নিজেদের ফোন আছে। 70% পরিবার তারা স্মার্টফোন ব্যবহার করে। তো বর্তমান আপনি সময়গুলোতে দেখবেন যে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু সব কিছু, আমরা কিন্তু মোবাইল নির্ভর হয়ে গেছি। মোবাইলের উপর আমাদের বেশি ডিপেন্ডেন্সি চলে আসছে। তো সেই অবস্থায় এই যে মোবাইল বিজনেস কমিউনিটি, এটা মব কমিউনিটি হয়ে গেছে। তারা যেই আচরণটা করলেন আজকে, এটা মোটেই ব্যবসায়ী হিসেবে সেটা যায় না। যাদের সাথে আপনি নেগোশিয়েট করবেন, জি। যাদের রুলস রেগুলেশন আপনি মেনে চলবেন, আপনি তাদের সেখানেই আপনি হামলা করে আপনি কোন ধরনের ব্যবসায়ীর পরিচয় আপনি দিলেন? একদম। তো এটা কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই। আমরা চেষ্টা করব কারণ এই এখানে তো মোবাইল সময় বিজনেস, দেওয়া হয়েছে ওনাদের অনেকবার। একদম, এই মোবাইল বিজনেস কমিউনিটির পক্ষ থেকে কারোর বক্তব্য পাওয়ার নিশ্চয়ই আমরা চেষ্টা করব। আর যেহেতু এই ঘটনাটার পর আইন শৃঙ্খলা বাহিনী অনেককে আটক করেছে, সেখান থেকে তো নিশ্চয়ই তথ্য আসবে। একটা বিষয় নিশ্চয়ই একটু জানতে চাইবো, তারপর আবারও আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। যেটা মাহমুদ হোসেন, একটা বিষয় একটু বলবেন, মানে অনেকের কাছে অনেকভাবে বলা হয়েছে, তারপরেও যেহেতু সুযোগ হলো আরও একবার একটু জানাবেন সংক্ষেপে, মানে এনইআর চালু হলে যে ভালো কিছু হবে এবং আমার মোবাইল ফোনটা যে আমার, সেটা যে আমি বলতে পারবো, এই ব্যাপারটা তো অনেকের বোঝানোর প্রয়োজন আছে। কি হবে আসলে এনইআরটা চালু হলে, ছোট করে যদি একটু ধারণা দেন। জি, এনইআইআর আপনি এটা ডিফাইন করেছেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। এটা আসলে শুধু বিটিআরসিতে থাকবে তা নয়, এটা আসলে আমাদের 4টা মোবাইল অপারেটরের প্রত্যেকের এন্ডে কিন্তু একটা করে ইআইআর থাকবে, ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, এবং সেগুলো কানেক্টেড থাকবে ন্যাশনাল ইআইআর এর সাথে, যেটা বিটিআরসিতে। তো এই ডেটাবেজে যে নাম্বারগুলো থাকবে, এগুলো হচ্ছে যে আইএমইআই হচ্ছে একটা ইউনিক নাম্বার আমাদের সবার ফোন সেটের। এই ইউনিক নাম্বারগুলো এখানে মানে স্টোরড থাকবে।
তো যখনই কোনো নতুন মোবাইল ফোন আমদানি হয় অথবা দেশে উৎপাদন হবে, সেগুলোর কিন্তু ওই আইএমইআই নাম্বারগুলো এখানে কিন্তু স্টোর করা থাকবে। তো এখন যখন এই জিনিসটা স্টোর থাকবে, নতুন কোনো নাম্বার আসলে সেটাকে এটার সাথে মিলিয়ে দেখা হবে, এবং এটা স্টোর করা হবে হচ্ছে আমাদের যে সিমের সাথে, যে আমাদের ন্যাশনাল আইডি নাম্বারের সাথে এই হ্যান্ডসেটটাকে কানেক্ট করা হবে, মানে এটাকে একটা ট্রিপলেট ফর্ম করা হবে। সো আপনার এনআইডি, আপনার ফোন নাম্বার এবং আপনার যে আইএমইআই নাম্বার, যে ফোনের যে নাম্বারটা, এই তিনটার সাথে একটা লিঙ্ক থাকবে। এখন এটা সুবিধাটা আমরা অনেকেই আলোচনা করেছি। সুবিধা একটা বড় হচ্ছে যে সিকিউরিটি। আপনার ফোনটা নিয়ে যে একটা যে ক্রাইম হবে না, এবং ক্রাইম হলে কাকে ধরা হবে, হয়তোবা দেখা গেল যে একটা ক্লোন আইএমইআই, মানে আপনার ফোনের আইএমইআইটা ক্লোন করে আরো 10,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 50 লাখ পর্যন্ত আইএমইআই হতে পারে। সেই আইএমইআই যদি হয়, তখন ওই ক্রিমিনালকে ধরা ইটস এ বিগ প্রবলেম। তাছাড়াও আপনার যে এখানে এনইআইআর এর মাধ্যমে আমাদের যে কোয়ালিটি, আমাদের হ্যান্ডসেটের কোয়ালিটি, কোন হ্যান্ডসেট আসছে, এগুলো কিন্তু একটা বিচার্য বিষয়। কারণ আমাদের দেশে যে হ্যান্ডসেটগুলো আসছে, সেগুলোর কোয়ালিটি যদি খারাপ হয়, আপনি কিন্তু নেটওয়ার্কের কোয়ালিটিও খারাপ পাবেন, আপনি ফোনের কোয়ালিটিও খারাপ পাবেন। তো এগুলো হচ্ছে গিয়ে এনইআই আসলে আমাদের করতে হবে। তো করতে আচ্ছা, হবে। একটা বিষয় একটু বলুন, মানে 1 তারিখে বছরের প্রথম দিন যেহেতু এটা চালু হলো, প্রথম দিনের অভিজ্ঞতাটা কি ধরনের পর্যবেক্ষণ দেখবেন আসলে? আচ্ছা, প্রথম দিনের অভিজ্ঞতা হচ্ছে এনইআইটা চালু হয়েছে। এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা হচ্ছে। সেগুলো হচ্ছে এই যে আপনাকে বললাম যে ইআইআর এর সাথে আমার এনইআইআর এর যে লিঙ্কটা, এই লিঙ্কের সিনক্রোনাইজেশনে কিছু ইস্যুজ আছে, এটা হচ্ছে না। সেগুলো আমরা আবার ব্যবস্থা নিচ্ছি, মানে ওই নাম্বারগুলো মোবাইল অপারেটর এন্ড থেকে আবার এনইআইআর এ দেওয়া হয়েছে, সেগুলো লোড করা হচ্ছে। সো মেবি লাইক সকালবেলায় কালকে আবার ওগুলো ঠিক হয়ে যাবে। তো একটা বড় ধরনের পরিবর্তনে, ধরেন যে আমি 18 কোটি গ্রাহকের নাম্বার নিয়ে হ্যান্ডেল করছি, এবং একটা ওয়ান ফাইন মর্নিং আমরা কিন্তু এটা নতুন একটা সিস্টেম করলাম। সেটা করতে গেলে টেকনিক্যাল কিছু গ্লিচ হতে পারে, মেজর কিছু হয়নি, এটা আমি অ্যাসুরেন্স দিতে চাই সবাইকে, আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতাদেরকেও। মানে এটা সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড হয়েছে। মাইনর যেসব ইস্যুজ আছে, সেগুলো নিয়ে আমাদের কাছে কমপ্লেন আসছে। বিটিআরসিতে আমাদের 100 নামে একটা ফোন নাম্বার আমরা চালু করেছি, যেটা হচ্ছে কাস্টমারদের কাছে কমপ্লেনগুলো নেওয়ার জন্য 100। মোবাইল অপারেটরদের কিন্তু কাস্টমার কেয়ারে 121 বা বিভিন্ন নাম্বার আছে। তো যে কোনো জায়গায় এই কমপ্লেনগুলো করলে আমরা খুব দ্রুত এটার একটা ব্যবস্থা নিচ্ছি। মোবাইল অপারেটরদের একদম। যে ওয়ার্ড রুম, আমাদের হ্যাঁ। বিটিআরসির অপারেশন রুম, এগুলো কিন্তু একসাথে কাজ করছে। এবং ধীরে ধীরে, গ্রাহকদের- যেহেতু প্রথম দিন তো কিছু অভিজ্ঞতা হবে, ধীরে ধীরে হয়তো ঠিক হয়ে যাবে। আমি সবশেষ ছোট করে জিয়াউল কবির সুমন, আপনার না, সবশেষ এটা অবশ্যই এটা যেই কাজটা হলো এনইআইআর, জি। এটা অত্যন্ত প্রশংসনীয়। এটা যদি সাকসেসফুলি ওনারা কন্টিনিউ করতে পারেন, তাহলে অবশ্যই বাংলাদেশের সিকিউরিটির ক্ষেত্রে, বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা এবং তার অপরাধ, এই দুটোই তারা কন্ট্রোল করতে পারবেন। আমাদের কিন্তু আশপাশে অনেক দেশে এটা হয়ে গেছে, আমরা কেবল পিছিয়ে ছিলাম, আমরা ভিন্ন ভিন্ন নামে আর কি। হ্যাঁ, তো আমরা আশা করব যে তারা বিটিআরসি এটা স্মুথলি এই জিনিসটা করতে পারবেন, এবং নাগরিকদের যে আগামীর যে পথ চলা, সেটা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় করতে সহায়ক হবেন। অনেক ধন্যবাদ মাহমুদ হোসেন, আপনাকেও সময়টা দিয়েছেন।